পিআর নয়, জাতীয় নির্বাচন হবে প্রচলিত সংবিধান মেনে। সিইসি শাপলা প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। পিআর পদ্ধতিতে ভোট হলে স্বৈরতন্ত্র চালু হবে। বিএনপি নির্বাচনে ভারতের হস্তক্ষেপের শঙ্কা জামাতের। বাংলাদেশে বিনিয়োগে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সেও সুবিধা মিলবে। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের ডক্টর ইউনুস। এশিয়া কাপের অঘোষিত সেমিতে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাচ্ছি পুরো খবর। সংবিধানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নেই, তাই বিদ্যমান বিধি অনুসারেই হবে জাতীয় নির্বাচন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি কেন শাপলা প্রতীক পাবে না সে বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে বা আরপিওতেও নেই। আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয়, তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সালা আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না সংসদীয় পদ্ধতি যে আরপিওতে যা আছে, কনস্টিটিউশনে যা আছে। এনসিপিকে কেন শাপলা দেয়া হবে না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার ইসির। এ নিয়ে কোনো ব্যাখ্যাও কাউকে দেবে না বলে জানিয়েছেন তিনি। সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হয় না, ইট ইজ এ কমিশন ডিসিশন। কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই, তাহলে তো মুশকিল আছে। সেটি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে। সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে ফাউল করলে সুষ্ঠু ভোট সম্পন্ন করা কঠিন বলে মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নতুন দল নিবন্ধন নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়, এ কারণে আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতির নির্বাচনে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের 56% মানুষ পিআর কি তা বোঝে না, অথচ 70% চায় বলে দাবি তোলা হচ্ছে। অন্যদিকে স্থায়ী কমিটির অন্য সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘিরে দলীয় মনোনয়ন নিয়ে কাজ করছে বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে দেশ অস্থিতিশীল হবে এবং এর সুবিধা পাবে পার্শ্ববর্তী দেশ। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার এজেডএম জাহিদ সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। আর মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে এবং ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে, এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়, জনগণ জানে। 18 মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, আর সহসায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে দলটি বলেও মন্তব্য ডাক্তার জাহিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, এটি মোকাবেলা করাই এখন বড় চ্যালেঞ্জ। দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে চায়না পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ানের সাথে নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে এই কথা বলেন তিনি। বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় জামায়াত। আলোচনায় প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। গোলাম পরওয়ার আরও দাবি করেন, ক্ষমতায় গেলে শাসক নয় বরং সবার সঙ্গে মিলেমিশে দেশ পরিচালনা করতে চায় তারা। আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। নির্বাচনকালীন সময় নিয়ে এনসিপির আপত্তি নেই, কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কার না করে যে সময়সীমার মধ্যে কমিশন নির্বাচন করতে চায় সেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজার শহরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি, এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে পাঠানো ভিডিও বার্তায় মামলার কথা জানিয়েছেন তিনি। মামলায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 জনকে আসামি করা হয়েছে। দেশে বিদেশে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবেলার কথাও জানান আক্তার। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত। আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতিতে বিরল পরিবর্তন এসেছে বলেই দায়িত্বরত সরকার ভবিষ্যৎ সরকারের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছে। নিউ ইয়র্ক সফরে মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সে বিনিয়োগের সুবিধা মিলবে বলে উল্লেখ করেন তিনি। দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সফরের চতুর্থ দিন তিনি 4 জন বিশ্ব নেতার সাথে পৃথক বৈঠক করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এছাড়া তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও কসোভোর প্রেসিডেন্টের সাথেও পৃথকভাবে আলোচনা করেন। সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া ডক্টর ইউনুস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে যোগ দেন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এই গোলটেবিলে। গত 14 মাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। I don't think you have attended any gathering where outgoing government talking while the incoming government is listening along with you. I don't think you have ever had a meeting like that. So I can assure you, you have the whole incoming government sitting right there. And today, situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over. An election date has been announced. We are moving in that. বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক দিকগুলো মার্কিন উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন ডক্টর ইউনুস।
অনুকূল বিনিয়োগ পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশাল বাজারের কথাও উল্লেখ করেন তিনি। When we talk about economy of Bangladesh, we also at the same time talk about the regional economy of Bangladesh, not just Bangladesh, the political boundary of Bangladesh. There's a bigger entity called regional economy, and we would be inviting you to participate in the regional economy. Regional economy will be consisting of Nepal, Bhutan, and the 7 states of India, which is the snake to us. The common feature of all this, our neighbors, they are member countries. No matter what they do, they cannot change the physical structure. So this is a natural collaboration that will come for their benefit and our benefit. পরে ক্লাব দ্য মাদ্রিদের প্রেসিডেন্ট এবং স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেল অভিযোগ আমলে নিয়ে 29 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। অভিযোগ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলন চলাকালে হাসানুল হক ইনু নিজ এলাকা কুষ্টিয়া সহ সারা দেশে গণহত্যায় সমর্থন, জনমত গঠন এবং উস্কানি দিয়েছেন। এছাড়াও দেশি ও বিদেশি গণমাধ্যমে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের উপর হত্যাকাণ্ড পরিচালনায় শেখ হাসিনার সহযোগী ছিলেন। একই দিনে রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে হত্যা মামলা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণঅভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার 14 দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউম আলম মজুমদার। পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া এদেশে টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। তার কারণ স্থানীয় সরকার পর্যায়ে দায়বদ্ধতার অভাব, সেই সাথে জবাবদিহিতার অভাব ভবিষ্যতের প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রেও বাধা বলে উল্লেখ করেন বক্তারা। যেখানে খরচ করলে সবচেয়ে বেশি মানুষের কল্যাণ বয়ে আসবে সেখানেই আমাদের ব্যয় করা দরকার। কারণ আপনি তৃণমূলেই আপনি মানুষের সম্পৃক্ততা, মানুষের ওই যে নেতৃত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবেন। আমরা যে মডেলটা করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে আসা থাকতে পারবে না যদি কার্যকর হয়, কারণ গ্রামের মানুষ তাকে দায়বদ্ধ করতে পারবে। অগ্রণী ব্যাংক থেকে নিয়ম ভেঙে ঋণ নেওয়ার মাধ্যমে প্রায় 190 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ ও নূরজাহান গ্রুপের পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম আসাদগঞ্জ শাখা থেকে এই অর্থ আত্মসাৎ করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম সহ 3 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে। দুদক মহাপরিচালক বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরানোর সময় সাপেক্ষ কাজ, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ করছে। অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি এবং এটা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটা সময় সাপেক্ষ। আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার 2 ভাই আব্দুস সামাদ ও মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। আব্দুস সামাদ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ আবদুল্লাহ হাসান পরিচালক।
বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে AM ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে 104,20,77,708 টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন। মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করেন। 1 নভেম্বর থেকে প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকার অনুমতি দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন সংশ্লিষ্ট সচিব নাসরিন জাহান। ফেব্রুয়ারির পর আবার পর্যটন বন্ধ করা হবে এবং পরবর্তীতে সেন্ট মার্টিনের অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে সময় বাড়াতে পারে বলে জানান তিনি। আর সেন্ট মার্টিন সহ পুরো দেশের জন্য পর্যটন বিষয়ক নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান বিমান ও পর্যটন উপদেষ্টা। হজরত শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর জন্য নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানান তিনি। এ সময় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিমানের টিকিটের অতিরিক্ত ভাড়া কমাতে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এজন্য গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। টিকিটের মূল্য টিকিটের উপরে লেখা হচ্ছে না, এই ব্যাপারে অনুসন্ধানমূলক কার্যক্রম করেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। আমাদের প্রচেষ্টার তো অন্ত নেই। আমি গতকাল নিজেও 3rd টার্মিনাল গতকাল সকালে গিয়েছি। যত দ্রুত এটা চালু করতে পারি, এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলবো সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। বিজ্ঞানের প্রতি শিশুদের কৌতূহল জাগ্রত করতে প্রতি বছর এবারের মতো অনুষ্ঠিত হলো বিয়াম ল্যাবরেটরি স্কুলের 18তম বিজ্ঞান মেলা। রাজধানীর নিউ স্কার্টনে স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মেলাটি। অন্বেষণ, অভিজ্ঞতা এবং বিজ্ঞান উপভোগ করুন এই স্লোগানে আয়োজিত মেলায় অংশ নেয় তৃতীয় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপভোগ করেন শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মালিক। আয়োজকরা জানান, এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে রং তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমা তৈরি করছে শিল্পীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে আয়োজকদের। নগরের প্রতিমালয়গুলোয় দম ফেলায় সময় নেই মৃৎশিল্পীদের। রং তুলি ছয় পুনরু পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। খরচের সংখ্যাটা একটু গতবারের থেকে এবার বেশি। এখন তো যে যেরকম একটু কমের ভিতরে পায় তাই নেওয়ার চেষ্টা করে। রঙের কাজ করতে আমার সবসময় খুবই আনন্দ লাগে, আর যেহেতু মাকে সাজাচ্ছি সেটা আলাদাই আনন্দ, আলাদাই খুশি। পূজার আমেজ চলছে সনাতন অনুসারীদের মাঝে, তাই অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছে নির্মাণ কাজ দেখতে। দুর্গা উৎসবটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের নেই আমাদের এবারও সাপোর্ট আছে, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। চট্টগ্রাম মহানগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবার উৎসবে আমরা এটা পরিণত করছি, সবার জন্য উৎসব। এদিকে নওগাঁর মণ্ডপে মণ্ডপে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। প্রতিমা শিল্পী ও আয়োজকরা জানান, রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন চলছে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ। প্রতিমা মোটামুটি কাজ আমাদের কমপ্লিট, পুরোপুরি সম্পন্ন হয়েছে। কাপড়ের কাজ আর আলোকসজ্জার কাজ 2-1 দিনের মধ্যে এটা ফিনিশিং হয়ে যাবে। এবারের পূজা উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা পূজা উদযাপন কমিটির। নওগাঁতে
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আইন শৃঙ্খলা সুষ্ঠু এবং সুন্দর থাকবে। নগর 11টি উপজেলা ও 3টি পৌরসভায় 802টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এ যেন শেরশাহর আমলে ফিরে যাওয়া। 1 টাকায় 1 মণ চাল পাওয়া না গেলেও মাত্র 50 পয়সায় 1 কেজি চাল, 1 কেজি ডাল ও 1 ডজন ডিম পাওয়া যায় মাত্র 1.5 টাকায়। এমন অবিশ্বাস্য হাট বসেছে খোদ রাজধানীতে। নামমাত্র মূল্যের এমন বাজার শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বর্ণিল করে দিচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন 10 টাকার বাজার। নামমাত্র মূল্যে মিলছে চাল, ডাল থেকে শুরু করে শাড়ি, লুঙ্গি সবই। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান। সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দির প্রাঙ্গণ। এ যেন 30-40 বছর আগের কোনো এক সময়ে ফিরে যাওয়ার গল্প বাস্তবে ধরা দিল। এখন আর পয়সার হিসেবে কোনো পণ্য কিনতে পারা না গেলেও পূজার আমেজে জমেছে ভিন্ন রকম আয়োজন। 3 টাকায় লুঙ্গি, 4 টাকায় শাড়ি, 50 পয়সায় চাল, 1 টাকা 50 পয়সায় ডাল, 1 ডজন ডিম মাত্র 1.5 টাকা সহ বিভিন্ন পণ্য নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে। ব্যতিক্রমী এ আয়োজনের নাম 10 টাকার বাজার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য এ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এখানে এত কম দামে পণ্য কিনে খুশি আগতরা। 10 টাকা কোন জিনিস পাওয়া যায়, তাও এত কিছু পাইছে। এখানে 10 টাকার বাজার আমরা করতে আসছি, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আমরা অনেক খুশি আছি এগুলো পাওয়া। শিশু থেকে প্রবীণ সবার জন্য উন্মুক্ত এই বাজার। টোকেনের মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দ মতো পণ্য সংগ্রহ করছেন। একদম নিম্ন শ্রেণী তাদের জন্য মূলত এই আয়োজন। তারা একটা আমাদের 10 টাকা থাকবে, 10 টাকা দিয়ে ওরা হচ্ছে তাদের পছন্দ মতো বাজার করে নিতে পারবে। বাচ্চারা যেমন একটা ছোট একটা ড্রেস পেলো বা একটা শার্ট পেলো, অনেক খুশি হয় তারা। সব গ্রহীতারা এখানে পাচ্ছে না, আমরা এখানে যারা সুবিধা বঞ্চিত আমরা তাদের জন্য আসলে এই সুযোগটা করে রাখি। শুধু পূজা নয়, ঈদ, রমজান সহ প্রায় সব উৎসব ও দুর্যোগকালেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বিদ্যানন্দ। সারা বছর জুড়েই কিন্তু এ ধরনের আয়োজন থাকে এবং বিভিন্ন উৎসবে, রমজানে, প্রবারণায় বিভিন্ন আয়োজন কিন্তু আমরা করে থাকি। কারণ ধর্মীয় উৎসবগুলো, সামাজিক উৎসবগুলোকে আমরা একটা উপলক্ষ হিসেবে নিই সম্প্রীতির বার্তাটা দেওয়ার জন্য মূলত। 10 টাকার এই মার্কেটে 1 লিটার সয়াবিন তেলের দাম মাত্র 3 টাকা, যেখানে 50 পয়সাতেও পাওয়া যাচ্ছে অনেক পণ্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যানন্দের এমন উদ্যোগে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নিলেও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। বিশ্লেষকদের মতে বাজারে সরবরাহকৃত সয়াবিন তেল আমদানি হয়েছে 2.5 থেকে 3 মাস আগে, তাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির সঙ্গে দেশের দাম বাড়ানো অযৌক্তিক। সেলিম মালিকের রিপোর্ট। 2 মাস ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। পরিসংখ্যান বলছে গত জুন মাসে প্রতি টন যে তেলের দাম ছিল $1,178, $134 বেড়ে জুলাই মাসে তা প্রায় $1,360 ওঠে। তবে পরের মাস আগস্টে কমে $62, দাম দাঁড়ায় প্রায় $1,245। চলতি মাসেও আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। এমন বাস্তবতায় দেশে প্রতি লিটারে 10 টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেয়নি সরকার। রাজধানীর কাউরান বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দামও বাড়েনি, তবে কমেছে বিক্রেতাদের কমিশন। আমাদেরকে আগে কমিশন দিত লিটারে 3 টাকা 4 টাকা, এখন দিতেছে 2 টাকা। 2 টাকা কমিশন কমাই দিছে, সরবরাহ ভালো আছে। তো যেমন 5 টাকা লাভ করতাম লিটারে, এখন 1 টাকা লাভ হয়। 1 লিটার 189 টাকা, 2 লিটার 375 টাকা। একই কথা জানালেন পাইকারি ব্যবসায়ীরাও। তেলের দাম তো বাড়ে না, সরবরাহের কোনো সংকট নেই, তাই না? ঘর ভরা তেল, ওইটা সমস্যা না। মানে সাধারণ যারা দোকানদার এরা ধরেন আগে 10 টাকা কার্টনে কমে গেছে, ছাড়টা বন্ধ হয়ে গেছে, 10 টাকা বেশি হইতেছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ানো অযৌক্তিক। তারা যে কাঁচামালটা এনেছে সেটা কিন্তু 3 মাস 6 মাস আগে যখন দাম কম ছিল,
তাহলে এখন কেন দামটা বাড়াতে হবে, এই যুক্তি তো কখনোই খাটে না। আবার 2 দিন পরে যখন দামটা কমে যাবে, এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন কি তারা দাম কমাবেন এই পণ্যের? এরকম তো নিশ্চিত নয়, তাই না? সুতরাং আমাদের এই পুরো এই যে ভোজ্য তেলের বাজার নিয়ে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট দরকার। একই মত ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতির। তিনি জানান, দাম বাড়ানোর আগে প্রতিযোগিতা কমিশনের সুপারিশ নিয়ে যাচাই করা উচিত। ভোক্তাদের স্বার্থে যেটি ট্রান্সপারেন্ট ওয়েতে যেটি যৌক্তিক সেটাই করা উচিত, এবং সেখানে যদি কেউ কৃত্রিম সংকট করে বা সিন্ডিকেশন যে কথাটা বলা হয় সেটা করে, সেটার ব্যাপারে সরকারের কঠোর অবস্থান যাওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। স্পানি প্রিমিয়াম টি খেলার খবর। বিসিবি নির্বাচনে বেড়েই চলেছে বিতর্কের মাত্রা। তামিমের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি দাখিল হলে তার শুনানিতে উপস্থিত হয়ে তামিম দাবি করেছেন গঠনতন্ত্র অনুযায়ী তার কাউন্সিলরশিপ বৈধ। এদিকে 15 ক্লাব দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের ভোটাধিকার রদ করার এখতিয়ার নেই নির্বাচন কমিশনার, জানিয়েছেন ক্লাবগুলোর আইনজীবী। এ নিয়ে দেখুন নিলয় মজুমদারের রিপোর্ট। বিসিবি নির্বাচন নিয়ে হুলস্থুল কাণ্ড। হঠাৎ করে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে বুধবার নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপত্তি শুনানি অনুষ্ঠিত হয়। তামিম দাবি করেন, কাউন্সিলর হওয়ার জন্য সাবেক ক্রিকেটার হতে আনুষ্ঠানিক অবসরের বিষয়টি গঠনতন্ত্রে উল্লেখ নেই। এমনকি আমিনুল ইসলাম বুলবুলের আনুষ্ঠানিক অবসর না নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। If you want to catch me in that way, then they also get caught. এদিকে অভিযুক্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল নিয়ে কথা বলেছেন ক্লাবগুলোর পক্ষে শুনানি করতে আসা আইনজীবী। তিনি জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের এখতিয়ার নেই কোনো ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করার। ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই। আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ী আমরা ডিসকোয়ালিফাই হই না। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে, সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয়, তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব। এছাড়াও সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে 19টি অভিযোগ জমা পড়েছে। তবে বিসিবি নির্বাচন নিয়ে ক্রমেই যে নাটকের মঞ্চায়ন হচ্ছে, তা কোথায় থামবে এটাই এখন দেখার বিষয়। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরও একবার। পিআর 9 জাতীয় নির্বাচন হবে প্রচলিত সংবিধান মেনে, সিইসি শাপলা প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরতন্ত্র চালু হবে বিএনপি, প্রতিবেশী দেশের হস্তক্ষেপের শঙ্কা জামাতের। বাংলাদেশে বিনিয়োগে নেপাল, ভুটান ও 7 সিস্টার্সের সুবিধা মিলবে নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের ডক্টর ইউনুস। পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, চোটের কারণে এদিনও খেলছেন না লিটন, একাদশে 3 পরিবর্তন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।